সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সর্বপ্রথমে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সর্বপ্রথমে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাই এই কারণে যে তোমরা এসএসসি পরীক্ষায় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো একটি রেজাল্ট অর্জন করে রাজশাহী কলেজের এইচএসসি 2020 ও 21 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন কোভিড-19 এ সংক্রামিত এবং এই সংক্রমণের কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির অবস্থায় রয়েছে, সেখানে রাজশাহী কলেজের প্রাণপ্রিয় অভিভাবক, অক্লান্ত পরিশ্রমী, সৃজনশীল ব্যক্তিত্ব, মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক স্যারের উদ্যোগে এইচএসসি 2020 ও 21 সেশনের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজকে আমি আইসিটি বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন রাজশাহী কলেজের আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু পরিচিত হয়ে নিই। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সুমন আলী। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে তোমাদের এই সাবজেক্টের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2018 সালের 10 নভেম্বর এবং 2018 সালের 14 নভেম্বর থেকে রাজশাহী কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এবং একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে কোনো প্রয়োজনে অর্থাৎ আইসিটি এর যে কোনো সমস্যা হলে তোমরা আমার সঙ্গে এই নাম্বারে অথবা এই ইমেলে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে স্বাগত জানাই যোগাযোগ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা একটা মহামারীর সময়কাল কাটাচ্ছি, কাজেই তোমাদের কাছে তথ্য ব্যাপক হারে যাতে পৌঁছায় এই কারণে তোমরা একটা কাজ করবা, তা হলো রাজশাহী কলেজ এইচএসসি 2020-21 সেশন নাম দিয়ে তোমরা একাদশ শ্রেণীর ক্ষেত্রে আইসিটি একটা পেজ খুলবে, যে পেজে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা শেয়ার করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের 1 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা কি কি অধ্যায় নিয়ে সাজানো হয়েছে এবং পরীক্ষায়
কিভাবে প্রশ্নগুলো আসে এবং মানবন্টনগুলো কেমন হয় সেই বিষয়গুলো আমরা প্রথমে দেখে নিই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে লক্ষ্য করো, দেখো আমি প্রথম অধ্যায় তোমাদের সাথে যেটা বললাম তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। আচ্ছা, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এইচএসসির যার সাবজেক্ট কোড হলো 275 অর্থাৎ 275। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা 6টা অধ্যায় নিয়ে সাজানো হয়েছে এবং এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য মূলত একটাই বই। এই একটা বইটাকে আমরা 2 ইয়ারে পড়ব, অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করব এবং এই বইটা অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা 6টা অধ্যায় নিয়ে সাজানো হয়েছে। তো প্রথম অধ্যায়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ। 2 নম্বর অধ্যায় হলো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। 3 নম্বর অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। 4 নম্বর অধ্যায় হলো ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি এবং HTML। 5 নম্বর অধ্যায় হলো প্রোগ্রামিং ভাষা। 6 নম্বর অধ্যায় হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই হলো তোমাদের 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আমরা তথ্য কি, তারপরে তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করে থাকি, এর সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর অধ্যায়ে আমরা দেখব কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে আমরা একটা মোবাইল টু মোবাইল ডেটা ট্রান্সফার করতে পারি, অথবা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা কিভাবে ডেটা আদান প্রদান করতে পারি এবং কিভাবে আমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। 3য় অধ্যায়ে আমরা যে বিষয়টা শিখব মূলত তা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে কম্পিউটার আসলে একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে। তো ম্যানুয়ালি কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে, ইত্যাদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং ডিজিটাল ডিভাইস অর্থাৎ কি কি ডিজিটাল ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলো কি কি উপাদানের সমন্বয়ে তৈরি, তারপরে তাদের কার্য প্রণালী কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 4র্থ অধ্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা আমাদের সবার কাছে কমন, অর্থাৎ আমরা এই বিষয়টা সবাই জানি, তা হলো ওয়েব পেজ ডিজাইন এবং HTML পরিস্থিতি। দ্যাট মিনস ওয়েব পেজটা কি আমরা সকলেই জানি, যেহেতু আমরা ওয়েবসাইট ব্যবহার করে থাকি। তো একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কিভাবে ডিজাইন করতে হয়, একটা ওয়েবসাইট তৈরি করার পরে কিভাবে পাবলিশ করতে হয়, সেই বিষয়গুলো জানবো। এবং ওয়েব পেজ তৈরি করার জন্য কতগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তার মধ্যে অন্যতম একটা ল্যাঙ্গুয়েজ হলো HTML। HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায়, একটা ওয়েবসাইট তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। 5ম অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রোগ্রামিং ভাষা অর্থাৎ কম্পিউটারের ভাষা নিয়ে আলোচনা করব, যে কম্পিউটারে কিভাবে প্রোগ্রাম কোডিং করতে হয় এবং অনেকগুলো ভাষার মাধ্যমে কম্পিউটারের প্রোগ্রামিং কোডিং করতে হয়। তার মধ্যে তোমাদের সিলেবাসে রয়েছে সি ভাষার মাধ্যমে কিভাবে প্রোগ্রাম কোডিং করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফাইনালি আমরা 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিভাবে আমরা রিয়েল ডেটাবেস থেকে ভার্চুয়াল একটা ডেটাবেস তৈরি করতে পারি এবং ডেটাগুলো সংরক্ষণ করতে পারি, প্রয়োজনে রিকভারি করতে পারি। এই কাজগুলো আমরা শিখবো হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। এবং কিভাবে একটা ডেটাবেস তৈরি করা যায়, যেমন ডেটাবেস তৈরি করার জন্য কতগুলো সফটওয়্যার ব্যবহার করতে হয়, তার মধ্যে অন্যতম হলো যেমন SQL, মাইক্রোসফট অ্যাক্সেস, আরও ফরট্রান, ওরাকল, অনেক রয়েছে। এর মধ্যে তোমাদেরকে আমি যে বিষয়টা শেখাবো তার মধ্যে
এসকিউএল এবং হলো মাইক্রোসফট অ্যাক্সেস, এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে একটা ডেটাবেস তৈরি করা যায়, এই দুইটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি বিস্তারিত শেখাবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আসলে কি কি অধ্যায়ের সমন্বয়ে সাজানো হয়েছে সেই বিষয়টা আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তো চলো এখন আমরা দেখে নিই যে পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কত মার্কের পরীক্ষা হয় এবং মার্কগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তো সৃজনশীল প্রশ্ন 50 নম্বরের পরীক্ষা হয় তোমাদের, অর্থাৎ পরীক্ষায় তোমাদের মোট 8টি প্রশ্ন থাকে 80 মার্কসের, যার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হলো 10, তার মানে তুমি 5টা প্রশ্নের অ্যান্সার করলে 5 10 50 মার্কস পেয়ে যাবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এমসিকিউর জন্য 25 নম্বর বরাদ্দ থাকে, যেখানে একটি প্রশ্নের পূর্ণমান হলো 1, তার মানে 25টি প্রশ্ন থেকে 25টি প্রশ্নের উত্তর করতে হবে। যেহেতু একটি প্রশ্নের পূর্ণমান 1, কাজেই 25 × 1 = 25, অর্থাৎ 25টি প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তুমি যদি রাইট করতে পারো তাহলে তুমি 25 মার্ক পেয়ে যাবে। এরপরে তোমাদের ব্যবহারিকের জন্য রয়েছে 25 নম্বর। এই 25 নম্বরের মধ্যে তোমাদের ব্যবহারিক যন্ত্র 25, তারপরে প্রতিবেদন প্রণয়ন, তুমি যে ব্যবহারিকগুলো স্যাররা করিয়েছেন তার উপরে একটি প্রতিবেদন লিখতে হয়, যার উপরে মার্কস থাকবে 5, এবং মৌখিক পরীক্ষা হয় যার উপরে মার্কস থাকবে 5। এই সব মিলাই মার্ক হলো কত? তোমার হলো 25 মার্কস। তার মানে সর্বমোট এই হলো তোমার 50, 25, 75, তারপরে হলো 25, তার মানে 100। এই 100 মার্কসের পরীক্ষায় তোমাদের এইচএসসিতে অংশগ্রহণ করতে হবে, এবং এই 100 মার্কের মধ্যে তোমরা তারপরে তথ্যগুলো অবশ্যই জানো যে 80 বা তার বেশি পেলে তোমরা এই প্লাস পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা দেখলাম তা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা কি কি অধ্যায়ের সমন্বয়ে সাজানো হয়েছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে 100 মার্কস, সেই মার্কের ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। এই বিষয়ের আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ডেটা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমি মূলত এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তার আগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে তোমাদের সাউন্ড কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা স্লাইড দেখতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাসটা আমরা একটা গল্প দিয়ে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক দম্পতি 15 বছর যাবত তারা সাংসারিক জীবন অতিবাহিত করছে। তো তাদের 10 বছরের একটা ছেলে সন্তান রয়েছে, নাম হলো রায়ান। তো 15 বছর পরে তাদের সংসারে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ তারা একে অপরের কাছে সেপারেট হতে চাচ্ছে, দ্যাট মিনস ডিভোর্স চাচ্ছে। তো তাদের মধ্যে ডিভোর্সের ক্ষেত্রে এখন হাজব্যান্ড দাবি করতেছে যে ছেলেটা তার কাছে থাকবে, ওয়াইফ দাবি করতেছে যে ছেলেটা তার সাথে থাকবে। এই নিয়ে তাদের মধ্যে অনেক মনোমালিন্য তৈরি হয়েছে, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য তারা রাজশাহী কোর্টে গিয়েছে সমস্যাটা সলভ করার জন্য। তো জজ সাহেবের কাছে উপস্থিত হয়ে তিনারা তাদের সমস্যাটা খুলে বললেন যে তারা ডিভোর্স চাচ্ছেন, কিন্তু ছেলেটাকে হাজব্যান্ডও চাচ্ছেন, ওয়াইফও চাচ্ছেন। তাদের সমস্যাটা শোনার পরে জজ সাহেব
একটি সিদ্ধান্ত দিলেন যে এই সন্তান যার কাছে থাকতে চাইবে তিনি এই ছেলেকে রাখতে পারবেন। অর্থাৎ ছেলেটা যদি বাবার কাছে থাকতে চায় তাহলে বাবার কাছে থাকতে পারবেন, যদি মায়ের কাছে থাকতে চায় তাহলে মায়ের কাছে থাকতে পারবেন। তো তার জজ সাহেবের সিদ্ধান্ত ওই দম্পতি মেনে নিলেন এবং জজ সাহেব ওই ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কার কাছে থাকতে চাও? তো ছেলে রায়ান উত্তর দিলেন যে আসলে যার কাছে কম্পিউটার থাকবে আমি তার কাছে থাকব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পটি থেকে আমরা যে বিষয়টি শিখলাম যে আসলে প্রযুক্তির যে বিভিন্ন উপাদান বা উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমাদের সঙ্গে আসলে খুব ভালোভাবে মিশে গেছে এবং এই প্রযুক্তির উপাদানগুলো ছাড়া আসলে আমরা দৈনন্দিন জীবনের একটি দিনও অতিবাহিত করতে পারি না। মাত্র 10 বছরের ছেলে ও কম্পিউটারের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে আসলে কম্পিউটার ছাড়া সে বাবার কাছেও থাকতে রাজি নয়, মায়ের কাছেও থাকতে রাজি নয়। এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈনন্দিন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এবং কোনো না কোনো তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো না কোনো উপাদান আসলে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা ফার্স্ট জেনে নিব যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আসলে কি। আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটার নামটাই যদি আমরা না বলতে পারি তাহলে কেমন হলো। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা জানার আগে আমাকে যে বিষয়গুলো জানতে হয় তা প্রথমে জানতে হয় হলো ডেটা, তারপরে তথ্য, তারপরে ফাইনালি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি জানবো। তো আজকের আলোচনার পরে আমরা ফাইনালি যা শিখতে পারবো তা হলো ডেটা কি, তারপরে আমরা জানতে পারবো হলো তথ্য কি, তারপরে আমরা জানতে পারবো ডেটা ও তথ্যের মধ্যে আসলে রিলেশনটা কি বা ডিফারেন্সটা কি, এই বিষয়টা আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো হলো তথ্য প্রযুক্তি কি, জানতে পারবো যোগাযোগ প্রযুক্তি কি, কিভাবে এই যোগাযোগ প্রযুক্তিটা কাজ করে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তারপরে আমরা জানতে পারবো হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এই তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি। তো প্রথমে চলো আমরা দেখে নিই যে তথ্য কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছ। একজন লোক চেয়ে আছে কতগুলো ডেটার দিকে। ডেটাগুলো আছে আসলে 0 এবং 1 অবস্থায়। ইভেন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে ওই ব্যক্তিটি একটু দুশ্চিন্তায় ছবিটি অবজার্ভ করতেছে। আসলে দুশ্চিন্তায় কেন? আসলে উনি বুঝতেছেন না যে এই 0-1 দ্বারা আসলে কি মিন করতেছে। তার মানে বিষয়টা হলো যে ডেটা হলো এমন একটি বিষয় যা বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাহলে কি বললাম? ডেটা এমন একটি উপাদান যা বিশৃঙ্খল অবস্থায় থাকে। তো ডেটা নিয়ে আমরা আরো অনেক কিছু শিখবো। তো ফার্স্ট চলো আমরা দেখে নিই যে ডেটা কি। তো ডেটা শব্দটি একটি ল্যাটিন শব্দ যার এক বচন হলো ডেটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে ডেটা শব্দটি তাহলে কি বচন? ডেটা শব্দটি তাহলে বহু বচন। যেহেতু ডেটা এক বচন শব্দ ডেটাম থেকে উৎপন্ন হয়েছে, কাজেই ডেটা শব্দটি হলো বহু বচন। তো ডেটা শব্দের অর্থ হলো ফ্যাক্ট বা উপাদান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটাটা কি? তাহলে মানুষের মনের ভাব, সেই সাথে মানুষের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রকাশের একটা সংকেত হচ্ছে ডেটা। অর্থাৎ আমরা যার সাহায্যে আমাদের মনের ভাবটা প্রকাশ করি, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলো প্রকাশ করি, তাকে বলা হয় কি? ডেটা। তো ডেটা সবসময় বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাই ডেফিনেশনটা আমরা এভাবেও দিতে পারি, অর্থাৎ প্রাথমিকভাবে সংগৃহীত বিশৃঙ্খল বস্তু, ঘটনা, ধারণা, অবস্থা ইত্যাদিকে ডেটা বলে। অর্থাৎ যে উপাদানগুলো আসলে বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থায় থাকে, অর্থাৎ যার সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো মতামত প্রকাশ করা যায় না, তাকেই বলা হয় আসলে ডেটা। তো মনে হয় তোমরা আসলে ডেফিনেশনটা বুঝতে পারো নাই। তো চলো আমরা একটি এক্সপ্লেন করার চেষ্টা করি। তো আমি তোমাদের মধ্যে একজনকে কোশ্চেন করলাম যে মনে করো 15 একটি সংখ্যা, ঠিক আছে? তাহলে এই 15টা সংখ্যাটি একটি ডেটা হতে পারে। কারণ কি? কারণ হলো 15 সংখ্যাটি
সম্পর্কে কিন্তু আমরা সঠিক ধারণা পাই না। কারণ তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা বলো 15 সংখ্যাটি কি, তো তোমাদের মধ্যে একজন হয়তো বলতে পারে যে স্যার 15 হলো আমার রোল নাম্বার, কেউ বলতে পারে স্যার 15 হলো আমার এজ, কেউ আর বলতে পারে স্যার আমার বাড়ির নম্বর হলো 15। তার মানে এই 15 সংখ্যাটি দ্বারা আমরা অনেক তথ্য পেয়ে যাচ্ছি, অনেক কমেন্ট বা মতামত চলে আসতেছে, সুনির্দিষ্টভাবে আমরা কিছু বলতে পারছি না। কাজেই এটাই হলো ডেটা। এই কারণে ডেফিনেশনে বললাম যে যা বিশৃঙ্খলা অবস্থায় থাকে তাই মূলত হলো ডেটা। তো ডেটা বিষয়টা বোঝার জন্য আমরা আরো কিছু উদাহরণ লক্ষ্য করি, চলো দেখি। আমরা তো আমরা এখানে মনে করো কিছু উপাদান রয়েছে, যেমন মনে করো রয়েছে 1 0, তারপরে জিপিএ, তারপরে নিসাব, তারপরে 05 রোল, 1 তারপরে অনেক, 4.5 তারপরে নেম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যদি হোয়াইট বোর্ড লক্ষ্য করি তাহলে দেখতেছি যে কিছু আমরা উপাদান সংগ্রহ করেছি, যে উপাদানগুলো আসলে বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। কিভাবে বুঝলাম যে বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে যদি কোশ্চেন করা হয় আচ্ছা এখানে বলো তো অনেকের জিপিএ কত, বা নিসাবের জিপিএ কত, বা অনেকের রোল কত, বা নিসাবের রোল কত, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে, সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারতেছো না। তো এই যে এই উপাদানগুলো আসলে এলোমেলো অবস্থায় রয়েছে, তাই এটাকে আমরা বলছি কি ডেটা। যেহেতু এগুলো কি রয়েছে, এলোমেলো অবস্থায় রয়েছে, তাই এগুলোকে আমরা বলছি ডেটা। এখন এই উপাদানগুলোকে যদি আমি একটু ফাংশনালাইজ করি, অর্থাৎ আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা কি পাই দেখি। তো আমরা রিঅ্যারেঞ্জ করব, মনে করো একটা পদ্ধতিতে প্রথমে আমরা রাখবো হলো রোল, তারপরে আমরা রাখবো হলো নেম, তারপরে আমরা রাখবো হলো জিপিএ। তো এখন যদি আমরা রোল লাইক আমরা দিলাম 10, নেম দিলাম নিসাব, জিপিএ দিলাম 05, অর্থাৎ তারপরে 1 আমরা দিলাম, নেম দিলাম অনেক, জিপিএ 4.5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি যে নিসাবের রোল কত, তুমি বলে দিতে পারছো 10। অথবা আমরা যদি বলি যে যার রোল 10 তার নাম কি, তুমি বলে দিতে পারছো নিসাব। এমনকি তোমাকে যদি বলা হয় যে 10 রোলের জিপিএ কত, তুমি বলে দিতে পারছো 05। অর্থাৎ আমরা এখান থেকে সুনির্দিষ্টভাবে আসলে মতামত প্রদর্শন করতে পারছি, অর্থাৎ এগুলো রয়েছে সুশৃঙ্খল অবস্থায়। তো এই উপাদানগুলো যখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছিল তখন ওইটাকে আমরা বলতেছি ডেটা। তার মানে এইটাকে আমরা বলতেছি হলো ডেটা। তাহলে তোমার মনে একটা কোশ্চেন চলেই আসতে পারে যে স্যার তাহলে এই যে সুশৃঙ্খল অবস্থায় রয়েছে এই উপাদানগুলোর নাম কি? সুশৃঙ্খল অবস্থায় যা রয়েছে তাকে বলা হয় তথ্য। তাকে কি বলা হয়? তথ্য। তো দেখো এখান থেকে আমরা কিছু ডেফিনেশন দেখতে পারি, ডেটার কিছু ডেফিনেশন, তথ্যের কিছু ডেফিনেশন আমরা দেখি। চলো, তো 1 নম্বর হলো যে ডেটা কাকে বলে। দেখো একটা বিষয় লক্ষ্য করে, এই যে আমরা যে তথ্যটা তৈরি করেছি সেই তথ্যের এই ক্ষুদ্রতম ইউনিট অর্থাৎ ক্ষুদ্রতম অংশগুলোই হলো ডেটা। তার মানে আমরা ডেফিনেশনটা এইভাবে বলতে পারি, তথ্যের ক্ষুদ্রতম অংশকে ডেটা বলে। তথ্যের ক্ষুদ্রতম অংশকে ডেটা বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তথ্য কাকে বলে? আমরা বলতে পারি ডেটার সমষ্টিকে।
ডেটার সমষ্টিকে তথ্য বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো একটি বিষয় তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে যখন ডেটাগুলো ছিল তখন এগুলো আসলে বিশৃঙ্খল অবস্থায় থাকে। তার মানে ডেটা বিশৃঙ্খল অবস্থায় থাকে, বিশৃঙ্খল অবস্থায় থাকে। 2 নম্বরে তথ্য আমরা এখানে দেখছি যে কি এই উপাদানগুলো থেকে আমরা সঠিকভাবে বা সুনির্দিষ্ট অর্থ খুঁজে পাচ্ছি, তাই আমরা বলতে পারি যে তথ্য সুশৃঙ্খল অবস্থায় থাকে, সুশৃঙ্খল অবস্থায় থাকে। তো আমরা ডেটার ক্ষেত্রে আরো কিছু সংজ্ঞা লিখতে পারি, তা হলো যে ডেটা, এই যে আমরা তথ্যটি উৎপাদন করছি, উৎপাদন করতে আমরা ব্যবহার করেছি এই উপাদানগুলো, তার মানে আমরা বলতে পারি তথ্য উৎপাদনের ইনপুটকে, তথ্য উৎপাদনের ইনপুটকে ডেটা বলে। তাহলে আমরা তথ্য কাকে বলে বলতে পারি যে ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফলটা আমরা তৈরি করেছি তাকেই যেহেতু আমরা কি বলছি তথ্য, কাজে আমরা বলতে পারি যে ডেটা প্রক্রিয়াকরণের ফলাফলকে তথ্য বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তার মানে আমরা এই যে ডেটা ডেফিনেশন গুলোর মধ্যে এগুলোর মধ্যে যে কোনোটা ব্যবহার করতে লিখতে পারি, আবার তথ্যের ডেফিনেশনের মধ্যে এগুলো আমরা যে কোনোটা লিখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো এবার আমরা দেখি, আশা করি তোমরা ডেটা বুঝতে পেরেছো ডেটা কি এবং ডেটা কি অবস্থায় থাকে সেই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তো এখন চলো আমরা দেখি যে আমরা কত ধরনের ডেটা আমরা ব্যবহার করে থাকি। তো ডেটা প্রধানত 3 প্রকার। ডেটা প্রধানত কয় প্রকার? আমরা যত ডেটা ব্যবহার করি সবগুলোকে আসলে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো নিউমেরিক ডেটা, 2 নম্বর হলো নন নিউমেরিক ডেটা, 3 নম্বর হলো বুলিয়ান ডেটা। এই 3 ধরনের ডেটা আমরা এই বাস্তব জগতে ব্যবহার করে থাকি। তো নিউমেরিক ডেটাটা কি প্রথমে আমরা সেটা জেনে নিই। তো নিউমেরিক ডেটা হলো ওইটাই যে সকল ডেটা দ্বারা আসলে সংখ্যা বা পরিমাণ প্রকাশ করা যায়। তো কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ প্রকাশ করার জন্য যে ডেটাটা আমরা ব্যবহার করি তাকে আসলে বলা হয় নিউমেরিক ডেটা। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যদি আমি এখানে লিখি বুকস, তাহলে তোমাদেরকে যদি বলি বুকস এর অর্থ কি, তোমরা খুব সহজেই বলে দিতে পারো যে বুকস এর অর্থ আসলে বইগুলো। কিন্তু তোমাকে যদি আমি একটি প্রশ্ন করি যে কতগুলো বই আছে, তাহলে কিন্তু তুমি এবার সুনির্দিষ্টভাবে বলতে পারো না, কারণ এটা প্রকাশ করার জন্য আমরা কোনো সংখ্যা ইউজ করিনি। বাট আমরা যদি এরকম বলে দিই 5 বুকস, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি বইয়ের পরিমাণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বইয়ের পরিমাণ কিন্তু আসলে 5টা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বইয়ের পরিমাণ প্রকাশ করছি এই যে 5 দ্বারা, কাজে এই 5টা হলো একটা নিউমেরিক ডেটা। তাহলে আমি ডেফিনেশন বললাম যে সকল ডেটা দ্বারা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করা যায় তাকে বলা হয় নিউমেরিক ডেটা। তো নিউমেরিক ডেটাটাকে আবার 2টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো ইন্টিজার ডেটা, 2 নম্বর হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো মনে রাখার জন্য তুমি যে কাজটি করতে পারো, ইন্টিজার শব্দের অর্থ তুমি ডিকশনারিতে দেখে নিতে পারো, যদিও আমিও বলবো ইন্টিজার শব্দের অর্থ হলো আসলে পূর্ণ সংখ্যা। তার মানে ইন্টিজার ডেটাটা কাকে বলে তুমি খুব সহজেই বলতে পারো ইন্টিজার ডেটা হলো যে পূর্ণ সংখ্যাসূচক ডেটাগুলোকে ইন্টিজার ডেটা বলে। অথবা কিন্তু আমরা এভাবে বলতে পারি যে যে সকল ডেটা সংখ্যার ক্ষেত্রে আসলে দশমিক ব্যবহার করা হয় না তাকে বলা হয় ইন্টিজার ডেটা। যেমন আমি
উদাহরণ হিসেবে বলতে পারি 5, 10, 15 এগুলো হলো নিউমেরিক ডেটা। সুপ্রিয় শিক্ষার্থী, নিউমেরিক ডেটা আবার দুইটা ক্যাটাগরিতে বিভক্ত হতে পারে। এক নম্বর হলো ধনাত্মক ইন্টিজার ডেটা, দুই নম্বর হলো ঋণাত্মক ইন্টিজার ডেটা। তাহলে আমি কি বললাম? এক নম্বরে হলো ধনাত্মক ইন্টিজার ডেটা, দুই নম্বর হলো ঋণাত্মক ইন্টিজার ডেটা। সুপ্রিয় শিক্ষার্থী, তো ধনাত্মক ইন্টিজার ডেটাটা কি? ধনাত্মক ইন্টিজার ডেটা হলো প্লাস যুক্ত সংখ্যাগুলো, অর্থাৎ যে সকল সংখ্যার পূর্বে প্লাস থাকে সেগুলো হলো ধনাত্মক ইন্টিজার ডেটা। আর ঋণাত্মক ইন্টিজার ডেটা হলো যে সকল ডেটা বা সংখ্যার সামনে মাইনাস থাকে, অর্থাৎ মাইনাস যুক্ত কোনো সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক ইন্টিজার ডেটা। তো এখন আমরা দেখব হলো ফ্লোটিং পয়েন্ট ডেটা কি। তো ফ্লোটিং পয়েন্ট ডেটা হলো যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা। দশমিক যুক্ত যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা। তো ফ্লোটিং পয়েন্ট ডেটার উদাহরণ হিসেবে যেমন আমরা বলতে পারি 5.6। তো সংখ্যাটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দশমিক রয়েছে, কাজে এটা একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা। আবার আমরা যদি বলি -7.8 তাহলে এটাও কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট ডেটা। তার মানে এই উদাহরণ লক্ষ্য করলেও আমরা আসলে বুঝতে পারতেছি যে ফ্লোটিং পয়েন্ট ডেটাও দুই প্রকারের হতে পারে। এক ধনাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা, দুই নম্বর হলো ঋণাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা। তো ধনাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা হলো কি? উদাহরণ হিসেবে যেমন প্লাস যুক্ত সংখ্যাগুলোই আমরা বলতে পারি, প্লাস যুক্ত দশমিক যুক্ত মানে প্লাস ও দশমিক যুক্ত সংখ্যাগুলোকেই আমরা ফ্লোটিং পয়েন্ট ডেটা বলি। আর হলো মাইনাস ও দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক ফ্লোটিং পয়েন্ট ডেটা বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা দেখে নিই যে নন নিউমেরিক ডেটা কি। নন নিউমেরিক ডেটা হলো ওই সকল ডেটা যে সকল ডেটা দ্বারা আসলে সংখ্যা প্রকাশ করে না, প্রকাশ করে শুধুমাত্র বর্ণ, অক্ষর বা স্ট্রিং, এই জাতীয় কিছু প্রকাশ করে, তাদেরকে বলা হয় নন নিউমেরিক ডেটা। তার মানে আমরা সহজ করে বলতে পারি যে সংখ্যা ছাড়া যে ডেটাগুলো রয়েছে সেগুলোই আসলে নন নিউমেরিক ডেটা। তো নন নিউমেরিক ডেটা যেমন হতে পারে সরিয়, সরিয়া, বই, কলম ইত্যাদি, এগুলো আসলে নন নিউমেরিক ডেটা। তো কারণ এখানে দেখো যে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে এই যে নন নিউমেরিক ডেটার ক্ষেত্রে এগুলো আসলে কোনো সংখ্যা মিন করতেছে না। সরিয় একটা বর্ণ, সরে একটা বর্ণ, বই একটা স্ট্রিং, কলম একটা স্ট্রিং, এগুলো দ্বারা আসলে এখানে সরিয় কতগুলো আছে বলা যাচ্ছে না, বই কতগুলো আছে তাও বলা যাচ্ছে না, কলম কতগুলো আছে তাও বলা যাচ্ছে না, কাজে এগুলো হলো নন নিউমেরিক ডেটা। তো নন নিউমেরিক ডেটা আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হলো ক্যারেক্টার ডেটা, দুই নম্বর হলো স্ট্রিং ডেটা, তিন নম্বর হলো অবজেক্ট ডেটা। তো ক্যারেক্টার ডেটা কাকে বলে? ক্যারেক্টার ডেটা হলো ওই সকল ডেটা যা একটি বর্ণকে প্রকাশ করে, অর্থাৎ যে ডেটা দ্বারা কোনো একটি বর্ণকে বা কোনো একটি প্রতীককে প্রকাশ করে তাকে বলা হয় ক্যারেক্টার। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি সরিয়, সরিয়া, এ, বি, তারপরে প্লাস, মাইনাস, কমা, সেমিকোলন, প্রত্যেকটি কিন্তু পৃথক পৃথক ভাবে এক একটি ক্যারেক্টার। তো স্ট্রিং কি? স্ট্রিং হলো যে একাধিক বর্ণের সমষ্টিকে আমরা স্ট্রিং বলি। যখন একাধিক ক্যারেক্টার আমরা একসাথে লিখি তখন ওইটাকে আমরা বলবো কি? স্ট্রিং। যেমন আমরা যদি একটা উদাহরণ হিসেবে ব্যবহার করি, যেমন বাংলাদেশ, কলম, কলেজ ইত্যাদি। যেমন আমরা যদি কলম শব্দটির কথা কল্পনা করি তাহলে কলম লিখতে আমরা কিন্তু তিনটি ক্যারেক্টার ব্যবহার করেছি। একটা হলো ক, অপরটি হলো ল এবং ম। এই তিনটি বর্ণের সমন্বয়ে আমরা একটা স্ট্রিং তৈরি করেছি যার নাম হলো কি? কলম। তাহলে একাধিক বর্ণকে যখন আমরা একসাথে লিখি তখন ওইটাকে আমরা বলি কলম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখতে পারো এভাবে যে ক্যারেক্টারকে আমরা যদি ইংলিশ
গ্রামারের সাথে তুলনা করে থাকি, তাহলে ক্যারেক্টার হলো লেটার বা অ্যালফাবেট, স্ট্রিং হলো ওয়ার্ড। আমরা এইভাবে মনে রাখতে পারি মনে রাখার সুবিধার জন্য। এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, তাই তোমরা এগুলো মনোযোগ দিয়ে একটু দেখলেই আসলে এমসিকিউ গুলো পারা যায়। এরপরে আমরা দেখব হলো অবজেক্ট ডেটা। তো আমরা আসলে কিন্তু অবজেক্ট মানে জানি, তোমরা সবাই জানো আসলে অবজেক্ট বিষয়টা কি। তো অবজেক্ট মানে কিন্তু বস্তু, এটা আমরা সবাই জানি। কিন্তু আসলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এই আমরা অবজেক্ট বলতে আসলে বস্তু মিন করি না, এটা আসলে আমরা আক্ষরিক অর্থ বস্তু বলে থাকি। বাট অবজেক্ট অর্থটি তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়। সামগ্রিক অর্থে বলতে আমরা বলতে পারি এরকম, যেমন একটা ভিডিও ফাইল একটা অবজেক্ট হতে পারে, কারণ এখানে এক বা একাধিক ক্যারেক্টার এবং স্ট্রিং থাকে। তারপরে অডিও একটা ফাইল, এখানেও কিন্তু এক বা একাধিক ক্যারেক্টার এবং স্ট্রিং থাকে। ছবি বা গ্রাফিক্স ফাইল, এগুলোও হতে পারে এক একটি অবজেক্ট। তার মানে আমরা এটাও বলতে পারি কিন্তু যে অনেকগুলো স্ট্রিং এর সমন্বয়ে আসলে তৈরি হতে পারে একটা অবজেক্ট। তো এখন এতক্ষণ যে আমরা দেখলাম সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখলাম হলো ডেটা কি, ডেটার প্রকারভেদ কি, এবং এই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম। তো চলো এখন আমরা দেখে নিই যে বুলিয়ান ডেটাটা কি। তো বুলিয়ান ডেটা হলো যেসব ডেটার মান সাধারণত দুটি অবস্থায় থাকতে পারে। দুটি অবস্থার মধ্যে একটি হলো সত্য, যেটাকে কম্পিউটার বিজ্ঞানে বা কম্পিউটারের ভাষায় রিপ্রেজেন্ট করা হয় 1। মানে কম্পিউটার ক্ষেত্রে আমরা যেটাকে সত্য জানি ওইটা মানেই 1, আর যেটার ক্ষেত্রে আমরা মিথ্যা জানি সেটা মানে হলো 0। তাহলে যে সকল ডেটা এই দুটি অবস্থায় অর্থাৎ 1 বা সত্য এবং 0 বা মিথ্যা অবস্থায় থাকে তাকে বলা হয় বুলিয়ান ডেটা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি দেখব তা হলো তথ্য। তথ্যটা কি? তো অলরেডি কিন্তু আমি এই তথ্য সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। তোমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করলে তথ্য সম্পর্কে অলরেডি আমি কতগুলো এখানে তথ্য উপস্থাপন করেছি। তো তথ্যটা কাকে বলে? আমি বলেছিলাম যে ডেটার সমষ্টিকে তথ্য বলে, অথবা তথ্য সুশৃঙ্খল মানে যে ডেটাগুলো সুশৃঙ্খল অবস্থায় থাকে তাকে বলা হয় তথ্য, অথবা ডেটা প্রক্রিয়াকরণের পর যে ফলাফলটা পাই সেই ফলাফলকেও আমরা আসলে তথ্য বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখে নিই। তোমরা স্লাইডটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে একটা তথ্যের ডেফিনেশন লেখা আছে, যে ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য। সহজ কথায় যার মাধ্যমে আসলে আমরা কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলতে পারি বা যার সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য বা কমেন্ট করতে পারি সেই আসলে তথ্য। তো আমরা এখানে একটা যদি গ্রাফ পিকচার লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটা প্রক্রিয়াকরণের পরে আমরা এই যে ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর যে আমরা ফলাফলটা পাচ্ছি তাকে আমরা নামকরণ করেছি আসলে তথ্য। যেমন আমি এই স্লাইডের ডেটার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো ছাত্রের মানে 15 একটি সংখ্যা যদি এটা বলি তাহলে কিন্তু এটা একটা ডেটা হতে পারে, কারণ এই 15 যখন আমি বলতেছি তখন সুনির্দিষ্টভাবে কোনো কিছু আমরা বলতে পারছি না। বাট আমি যখন বলতেছি যে কোনো ছাত্রের রোল নাম 15, তাহলে কিন্তু এটা একটা তথ্য হয়ে গেল, কারণ আমি বলে দিচ্ছি যে একজন ছাত্রের রোল নাম্বার 15। কাজে এখানে কিন্তু অস্পষ্ট কোনো কিছু থাকতেছে না, অর্থাৎ আমরা সুনির্দিষ্ট একটি কমেন্ট বা মন্তব্য করতে পারছি। কাজেই এক্ষেত্রে আমরা বলতেছি 15 হলো একটি তথ্য। কিন্তু যখন আমরা বলতেছি, যেমন একটু প্রিভিয়াস স্লাইডটা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে বুঝতে পারো, যখন আমি 15 সংখ্যাটিকে এরকম বললাম যে 15 একটি সংখ্যা, তখন এটাকে আমরা বলছি ডেটা। তোমরা এই যে এখানে লক্ষ্য করো, তখন এটাকে আমরা বলছিলাম ডেটা, কারণ আসলে এখানে সুনির্দিষ্টভাবে কিছু বলি নাই, এই কারণে এটা ডেটা হয়েছিল। বাট এই যে লাস্ট আমরা যখন ডেটা ডেফিনেশনের ক্ষেত্রে উদাহরণটা দিলাম, তখন আমি এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি যে কোনো ছাত্রের রোল নাম হলো 15, তখন এটা কিন্তু ডেটা হয়ে গেছে, তথ্য হয়ে গেছে, তথ্য হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এতক্ষণ যা দেখলাম যে ডেটা এবং তথ্য কি, তো দুইটার মধ্যে আসলে ডিফারেন্টটা কি?
তথ্য ও ডেটার মধ্যে রিলেশনটা কি। তো তথ্য ও ডেটা তথ্যের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হলো যে তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় কি ডেটা, আর ডেটা প্রক্রিয়াকরণের অর্থপূর্ণ ফলাফলকে বলা হয় তথ্য। সরি, একটু মিসিং হয়েছে, সুপ্রিয় শিক্ষার্থী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আসলে মিসিংটা হয়েছে, এখানে তথ্য হবে। তাহলে ডেটার প্রক্রিয়াকরণের অর্থপূর্ণ ফলাফলকে তথ্য বলে। তারপরে ডেটা সবসময় অর্থপূর্ণ নয়, আর তথ্য সবসময় অর্থপূর্ণ হয়। ডেটা বিশৃঙ্খলা অবস্থায় থাকে, বাট তথ্য হলো সুশৃঙ্খল অবস্থায় থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আমরা দুইটা টাইপ বা টপিকস নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে আমরা কি শিখলাম চলো আমরা একটু মূল্যায়ন করে নিই। তো প্রথমে তোমাদের একক কাজের প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমরা নিজেরা বলবে। আসলে তোমরা যদি আমার সামনে এখন উপস্থিত থাকতে, তাহলে হয়তো আমি কোনো একজন স্টুডেন্টকে দাঁড় করিয়ে আমি এই কোশ্চেনগুলো করতে পারতাম। যেমন বলতাম ডেটা কি, হয়তো সে উত্তর দিত যে ডেটা হলো যা বিশ্বের যে সকল উপাদান বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থায় থাকে তাকে বলা হয় ডেটা। খুবই ভালো লাগতো, কিন্তু আসলে এখন বর্তমান এই পরিস্থিতির কারণে সেই সুযোগটা নেই। তারপরেও আশা করি তোমরা বলতে পারছো বা বুঝতে পেরেছো যে ডেটাটা কি। তো চটপট তোমরা এখন যে কাজটা করো, তাহলে খাতায় লিখে ফেলো ডেটা কি। তোমাদের জন্য আরেকটি কোশ্চেন, স্ট্রিং ডেটা কি। আশা করি তোমরা এটার উত্তর করতে পারবে। এরপরে 3 নম্বর হলো অবজেক্ট ডেটা কি। আশা করি তোমরা এটাও অ্যান্সার করতে পারবে। তারপরে 4 নম্বর হলো কি তথ্য কি, এটাও তোমরা আশা করি তোমরা পারবে। তো দলীয় কাজের প্রশ্ন, অর্থাৎ তোমাদের যদি আমি গ্রুপ করে দিই, যে প্রথম গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তো আমি গ্রুপগুলোর মধ্যে একটি কাজ দিলাম যে ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য লেখো। আমি কিছু পার্থক্য লিখে দিয়েছি, তোমরা আরো কিছু পার্থক্য তৈরি করার চেষ্টা করবে গ্রুপ ভাবে। তো দেখি তোমরা কে কেমন পার্থক্য লিখতে পারো। এবং তোমাদের যে একটা পেজ তৈরি করতে বললাম, আমি আশা করি এই কথার উপরে সাড়া দিয়ে তোমরা একটা পেজ তৈরি করবে, এবং সেই পেজে তোমরা এই ডেটা ও তথ্যের মধ্যে যতগুলো পার্থক্য লিখতে পারো সেই পার্থক্যগুলো পোস্ট করবে, এবং যাতে সবাই তথ্যটা পেয়ে যেতে পারে, অর্থাৎ ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য এই বিষয়টা জানতে পারে। তো চলো এরপরে আমরা দেখি যে বহু নির্বাচনী প্রশ্ন এই টপিক থেকে কিভাবে আসতে পারে। তো প্রথমে ডেটা শব্দটি উৎপন্ন হয়েছে কোন শব্দ থেকে? নিঃসন্দেহে তোমরা এখন বলতে পারবা যে ডেটা শব্দটি উৎপন্ন হয়েছে ইনফরমেশন, নাকি খ নম্বরে ডেটা, গ নম্বরে টেকনোলজি, ঘ নম্বরে কমিউনিকেশন। তো তোমরা এখন নিঃসন্দেহে বলতে পারবে, আমার বিশ্বাস, যে ডেটা শব্দটি উৎপন্ন হয়েছে তোমার হলো ডেটাম থেকে। তার মানে সঠিক উত্তরটি হবে আসলে খ। এরপরে ডেটা শব্দটি কোন বচন? তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম যে ডেটা শব্দটি উৎপন্ন হয়েছিল আসলে ডেটাম থেকে, যার ডেটাম শব্দটি ছিল হলো সিঙ্গুলার। তার মানে নিঃসন্দেহে ডেটা শব্দটি ছিল বহুবচন। তার মানে তোমার সঠিক উত্তরটি হবে কি খ। এরপরে ছবি কি ধরনের ডেটা? তাহলে দেখি পারো কিনা তোমরা। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ছবি কি ধরনের ডেটা। তো ছবি আসলে অবজেক্ট ডেটা, এটা এখানে দেয়াই আছে। তো যাই হোক, তোমাদের সুবিধার জন্য এই কাজটা করেছি। যেহেতু ক্লাসে থাকলে আমি এক একজন করে মূল্যায়ন করতাম, তো যেহেতু এখন অনলাইনে, তাই আমি আসলে উত্তরগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আসলে এই যে আমি ডেটা ও তথ্য নিয়ে আলোচনা করলাম, সুপ্রিয় শিক্ষার্থী, আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা জানতে হলে দেখো যে এই বিষয় আমরা এই কারণে জানলাম যে সাবজেক্টটার নামই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমাকে ফার্স্টে জানতে হয় আসলে তথ্য কি, তারপরে জানতে হয় যোগাযোগ কি, তারপরে আমরা জানবো হলো প্রযুক্তি কি। তো তথ্য জানতে হলে চলে আসে আমাদের আসলে ডেটা। এই কারণে মূলত আমরা প্রথমে ডেটাটা দেখে নিলাম, এরপরে আমরা দেখে নিলাম কি তথ্যটা কি, এরপরে পর্যায়ক্রমে আমরা যোগাযোগ কি, তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তো প্রযুক্তি বিষয়টা জানার আগে তোমাকে একটা বিষয় জানতে হয়, বিজ্ঞানটা কি। তোমরা ছোটবেলা থেকে বিজ্ঞান
অর্থাৎ সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করছো, তোমরা সবাই জানো আসলে বিজ্ঞানটা কি। তো বিজ্ঞানটা হলো আসলে যে আমাদের চারপাশে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর কোনো একটি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা, অর্থাৎ ওই উপাদানটা গঠনটা কেমন, প্রকৃতি কেমন, ওর কার্যপ্রণালী কেমন, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আহরণটা করাই হলো বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী, তো এই যে বিজ্ঞান, এই যে ব্যক্তি এই বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান নিয়ে আলোচনা করে বা কোনো একটি বিষয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করে তাকেই কিন্তু আমরা বলে থাকি কি বিজ্ঞান বলি। তাহলে বিজ্ঞানী বলি, তার মানে কি যিনি এই বিজ্ঞান নিয়ে কাজ করেন তিনি হলেন আসলে বিজ্ঞানী। সুপ্রিয় শিক্ষার্থী, তো চলো এখন আমরা প্রযুক্তি বিষয়টাকে একটু জেনে নিই। প্রযুক্তি বিষয়টা হলো যে প্রযুক্তি শব্দটির ইংরেজি শব্দ হলো কি টেকনিক, অর্থাৎ টেকনিক শব্দের প্রতিশব্দ হলো আসলে প্রযুক্তি। তো টেকনিক শব্দটি আসলে দুইটা শব্দের সমন্বয়ে তৈরি, একটা হলো টেকনি এবং আরেকটি হলো লজিয়া। এই দুইটা শব্দের সমন্বয়ে আসলে টেকনিক শব্দটি উৎপন্ন হয়েছে। তো এই প্রযুক্তি আসলে কি? প্রযুক্তিটা হলো এই যে আমরা এখন দেখলাম যে বিজ্ঞানটা কি, তো এই বিজ্ঞানের নানা আবিষ্কারকে কাজে লাগিয়ে যখন নতুন কিছু তৈরি করা হয় এবং জীবনমানকে আরো উন্নত করা হয় তখন তাকে আমরা বলি প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, ডেফিনেশনটা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা বলতেছি যে বিজ্ঞানের নানা আবিষ্কার কে কাজে লাগিয়ে যখন নতুন কোনো কিছু একটা তৈরি করি এবং ওই নতুন কিছু যে বস্তুটা তৈরি করা হয়েছে সেই বস্তুটা আমাদের দৈনন্দিন জীবন মানকে উন্নত করে, সেই প্রযুক্তিটাকে আমরা বলছি কি, সেই বিষয়টাকে আমরা বলছি হলো কি প্রযুক্তি। যেমন আমরা একটা বিষয় বলতে পারি যে যে ব্যক্তি এই প্রযুক্তি নিয়ে কাজ করে তাকে বলা হয় কি প্রযুক্তিবিদ। তার মানে যে বিজ্ঞান নিয়ে কাজ করে সে হলো বিজ্ঞানী, আর যে ব্যক্তি প্রযুক্তি নিয়ে কাজ করে সেই হলো কি প্রযুক্তিবিদ। তো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মোবাইল ফোন একটি প্রযুক্তির কিন্তু অবদান বা একটা উদাহরণ। কিভাবে? প্রশ্ন আসতে পারে তোমার মাথায়, স্যার মোবাইল ফোন কিভাবে একটা প্রযুক্তির উদাহরণ আমরা বলতেছি। আচ্ছা, তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, আমরা যখন মোবাইল ফোনটা হাতে নিই তখন মোবাইলের আমরা বিভিন্ন অংশ দেখতে পাই, বা একটা মোবাইল ফোন যখন আমরা পার্টসগুলো আলাদা আলাদা করি তখন কিন্তু আমরা বিভিন্ন অংশ দেখতে পাই। যেমন মোবাইলের আমরা কিবোর্ড দেখতে পাই, স্ক্রিন দেখতে পাই, ব্যাটারি দেখতে পাই, একটা সিম কার্ড দেখতে পাই, একটা মেমোরি দেখতে পাই, তারপরে হলো একটা মাদারবোর্ড দেখতে পাই, প্রসেসর দেখতে পাই, র্যাম দেখতে পাই। তার মানে কিন্তু আমরা অনেকগুলো উপাদান দেখতেছি। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই যে আলাদা আলাদা উপাদানগুলো কিন্তু এক একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে। অর্থাৎ একজন আবিষ্কার করেছেন কিবোর্ড, অপর একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন টাচ স্ক্রিন, অপর একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন মেমোরি, অপর একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সিম, অপর একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন ব্যাটারি। এই যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উপাদান নিয়ে কাজ করেছেন, বিভিন্ন উপাদানগুলো আবিষ্কার করেছেন, আর যে ব্যক্তিটি এই সকল বিজ্ঞানীর আবিষ্কারকে একত্রিত করে একটা নতুন উদ্ভাবন করলো মোবাইল ফোন। এই কারণে এই মোবাইল ফোনটাকে আমরা বলছি কি প্রযুক্তির একটি উদাহরণ। অর্থাৎ সকল আবিষ্কারকে একত্রিত করে আমরা মোবাইল ফোন যখন তৈরি করেছি তখন ওইটাকে আমরা বলছি প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। বিজ্ঞান হলো একটি একক ধারণা, প্রযুক্তি হলো অনেকগুলো ধারণার সমন্বয়। এই হলো একটি বিষয়। যিনি বিজ্ঞান নিয়ে কাজ করেন তিনি বিজ্ঞানী, আর যিনি প্রযুক্তি নিয়ে কাজ করেন তিনি হলেন প্রযুক্তিবিদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তবে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, তা হলো যে তোমরা বাসায় এই প্রশ্নটি নিয়ে একটু দেখো যে এটা প্র্যাকটিস করে দেখো তো পারো কিনা, যে প্রযুক্তি উৎপাদনশীলতা ব্যাখ্যা করো। প্রশ্নটি আবারও বলছি, প্রযুক্তি উৎপাদনশীলতা ব্যাখ্যা করো। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো আসলে আমরা সৃজনশীল অলরেডি যেহেতু 9-10 আমরা পড়ে আসছি, কাজে সৃজনশীলের গ বা ঘ নম্বরে কিন্তু এই কোশ্চেনটা থাকতে পারে যে প্রযুক্তি উৎপাদনশীলতা ব্যাখ্যা করো।
বা মূল্যায়ন করো। তো তোমরা এই প্রশ্নটির অ্যান্সার করবা এবং করার পরে তোমরা চাইলে আমাকে আমার ইমেলে তোমরা সাবমিট করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন মানে এটা কি ইনস্ট্রুমেন্ট না, আমাদের ক্যামেরা থেকে এক সাইডে রেকর্ড হয়, মনে হয় ইনস্ট্রুমেন্ট না। আচ্ছা, এটা লাইভে এসে না বলি, অন্য স্যার বলবেন।